মণ্ডপ সহ পাবলিক প্লেসে মাস্ক পরা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর। বাড়তে পারে স্বাস্থ্যের সন্দেহভাজন দুর্নীতিবাজদের তালিকা। বাগেরহাটে দ্রুততম সময়ে ধর্ষকের যাবজ্জীবন। করোনা কমিয়েছে প্রতিমাস সংখ্যা, কমাতে পারেনি দেবীপ্রেম। এটি নিউজ দেখছেন। তিনটা নিউজ আওয়ারের সঙ্গে আছি আমি মিহসাবিন মুনিয়া। শিরোনামগুলো শুনছিলেন। VSL অ্যাঙ্গেল চ্যানেল HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। এবারে বিস্তারিত। করোনা সংক্রমণ ঠেকাতে আসন্ন দুর্গাপূজা সহ যে কোনো পাবলিক প্লেসে সবাই যেন মাস্ক ব্যবহার করে তা নিশ্চিত করতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার মন্ত্রিসভার বৈঠকে এই নির্দেশনা দেন তিনি। প্রধানমন্ত্রী গণভবন থেকে অনলাইনে এবং মন্ত্রিসভার অন্য সদস্যরা সচিবালয় থেকে মন্ত্রিসভার বৈঠকে অংশ নেন। ইউরোপ আমেরিকায় আবারও ব্যাপকভাবে করোনার প্রাদুর্ভাব দেখা দেয় সতর্কতা জরুরি বলে মনে করে মন্ত্রিসভা। সভা শেষে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, 2020 জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়নের হার 68.64%, যা গত বছরে একই সময়ে ছিল 75.78%। কোভিডের কারণে এই হার কম হলেও সন্তোষ প্রকাশ করেছে মন্ত্রিসভা। এটা অনেকের মধ্যে একটু রিল্যাক্স ভাব দেখা যাচ্ছে। কোনোভাবেই মাস্ক ইউজ, অন্তত পাবলিক প্লেসে কোনোভাবেই মাস্ক ইউজ, মসজিদে বা অন্য গ্যাদারিংয়ে বা বিভিন্ন যে সামনে দুর্গাপূজা আসবে, যেসব অনুষ্ঠানগুলো হবে, কোনো অবস্থাতেই কেউ যেন মাস্ক ছাড়া না আসে। এটা আরেকটু এনফোর্স করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভা এটা দৃঢ় ইচ্ছা প্রকাশ এবং আশা প্রকাশ করছেন যে সবাই সচেতন হয়ে অন্তত মাস্ক ব্যবহারে আরেকটু বেশি মনোযোগী হবেন, তাহলে অটোমেটিক্যালি আমরা এটার থেকে আপনার একটু রিলিফ পাবো আর কি। আওয়ামী লীগের 4 সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ এবং তাঁতি লীগের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের অনুমোদনের চিঠি দিয়েছেন সংগঠনগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে। রোববার রাতে শ্রমিক লীগের 35 সদস্যের পূর্ণাঙ্গ কমিটি 33 জনের নাম ঘোষণা করা হয়। আজ সকালে স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ এবং তাঁতি লীগের পক্ষ থেকে কমিটি অনুমোদনের বিষয়টি গণমাধ্যমে জানানো হয়। গত বছরের নভেম্বরে এসব সংগঠনের সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে সভাপতি এবং সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছিল। এর 10 মাসেরও বেশি সময় পর পূর্ণাঙ্গ কমিটি দেয়া হলো। উপনির্বাচন নিয়ে বিএনপি অন্ধকারে ঢিল ছুঁড়ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সকালে এক ভিডিও বার্তায় এই মন্তব্য করে তিনি বলেন, যে কোনো বিষয় বিরোধিতা আর মিথ্যাচার করা বিএনপির মজ্জাগত স্বভাব। বহুদূর থেকে ভেসে আসা রাজনৈতিক সিদ্ধান্তে বিএনপি অগণতান্ত্রিক পথে ক্ষমতা যেতে চাইলে তা হতে দেয়া হবে না বলেও হুঁশিয়ার করেন ওবায়দুল কাদের। সেই সাথে ঢালাও সমালোচনা না করে গঠনমূলক আলোচনার আহ্বানও জানান তিনি। মধ্যবর্তী নির্বাচনের কোনো সুযোগ নেই উল্লেখ করে সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানান সেতুমন্ত্রী। সাম্প্রতিককালের উপনির্বাচন নিয়ে বিএনপি অন্ধকারে ঢিল ছুঁড়ে যাচ্ছে। স্পষ্ট কোনো অভিযোগ নয়, বরাবরের মতো ঢালাও অভিযোগ করে যাচ্ছে। কোনো অগণতান্ত্রিক পথে ক্ষমতায় যেতে জনগণ কাউকে দেবে না। তাই আহ্বান জানাচ্ছি, ষড়যন্ত্র অস্থিরতা তৈরিতে বিনিয়োগ না করে জনগণের পাশে থাকুন। এদিকে সরকার নির্বাচনী ব্যবস্থাকে তামাশায় পরিণত করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে সব কথা বলেন তিনি। নওগাঁ 6 ও ঢাকা 5 আসনের উপনির্বাচন বাতিলের দাবিতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত এই সমাবেশের আয়োজন করে। মির্জা ফখরুল বলেন, বিএনপি তারপরও নির্বাচনে অংশ নিয়েছে শুধু সরকারের নিরপেক্ষ নির্বাচন দেওয়ার ব্যর্থতার চিত্র জাতির সামনে তুলে ধরার জন্য।
অতীতে সব নির্বাচন বাতিল করে নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ কমিশনের পরিচালনায় সুষ্ঠু নির্বাচনই একমাত্র সমাধান। তিনি বলেন, সরকারের প্রশ্রয়ে দেশ দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। গণতান্ত্রিক সরকার ছাড়া দেশে দুর্নীতি দূর হবে না। আপনারা অত্যন্ত সুপরিকল্পিতভাবে এই দেশের জনগণ যারা তার ভোটাধিকার প্রয়োগ করতে না পারে, যারা তার পছন্দ মানুষকে ভোট দিতে না পারে, তার জন্য আপনার সমস্ত ব্যবস্থা তৈরি করেছেন। স্বাস্থ্যের সন্দেহভাজন দুর্নীতিবাজদের তালিকা বাড়তে পারে। নানাভাবে খোঁজ খবর নিয়ে দুর্নীতি দমন কমিশন দুদক একটি তালিকা করেছে। সে তালিকায় এ পর্যন্ত এসেছে ৭৫ জনের নাম। তাহিদ সৌরভ জানাচ্ছেন বিস্তারিত। দেশের স্বাস্থ্য অধিদপ্তর যেন গুপ্তধনের খনি। সম্প্রতি এখানে কাজ করা বেশ কয়েকজন কর্মচারীর সম্পদের হিসাব যেন তাই বলছে। সর্বশেষ এই অধিদপ্তরের পরিবহন পুলের গাড়ি চালক আব্দুল মালেককে গত সেপ্টেম্বরে গ্রেপ্তার করে র্যাব। তার ১০০ কোটি টাকার সম্পদের সন্ধান এরই মধ্যে রয়েছে দুদকের হাতে। স্বাস্থ্য অধিদপ্তরের বহুল আলোচিত আরেক চরিত্র চতুর্থ শ্রেণীর কর্মচারী আফজল রুবিনা দম্পতি। দেশে বিদেশে তাদের বিপুল সম্পদের খোঁজ মিলেছে। দুদক বলছে এরই মধ্যে ধনবান এমন আরও সন্দেহভাজন কর্মকর্তা কর্মচারীর তালিকা করা হয়েছে। ৪৫ জনের বিরুদ্ধে ইনকোয়ারি করে ইতিমধ্যে ১২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আমরা আশা করছি যে এরপরে কিছু তথ্য পাওয়া যাওয়ার পরে হয়তো ফলাফল আপনাদের জানাতে পারবো। একটি টিম কাজ করছে স্বাস্থ্য অধিদপ্তরে। এ তালিকার আরও ১২ জনকে তলব করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তারা হলেন MIS বিভাগের সহকারী প্রোগ্রামার রুহুল আমিন, প্রধান সহকারী জাহাঙ্গীর হোসেন হাওলাদার, কমিউনিটি ক্লিনিক শাখার সহকারী আনোয়ার হোসেন, কুষ্টিয়ার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের স্টোর কিপার সাফায়েত হোসেন ফয়েজ, ২ জন ব্যক্তিগত কর্মকর্তা শাহজাহান ফকির ও আবু সোহেল, 2 জন উচ্চমান সহকারী শাহনেওয়াজ ও শরীফুল ইসলাম এবং 4 জন অফিস সহকারী হলেন মাসুদ করিম, আলাউদ্দিন, ইকবাল হোসেন এবং মোহাম্মদ হানিফ। অবৈধ যুগ সদস্য পরস্পর যুগ সদস্য জ্ঞাত আর বহির্ভূত সম্পদ অর্জন করেছে এবং সেই সম্পদ অর্জনের বিষয়ে দুর্নীতি দমন কমিশন অনুসন্ধান শুরু করছে। স্বাস্থ্য খাতের সন্দেহভাজন দুর্নীতিবাজদের এই তালিকা আরও বাড়তে পারে বলে জানা গেছে। এদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ইত্যাদি। তাহিদ সৌরভ, ATN নিউজ, ঢাকা। স্বাস্থ্য খাতে নানা অব্যবস্থাপনায় ক্ষোভ জানিয়েছেন চিকিৎসক নেতারা। জানবো এ বিষয়ে সাধারণ মানুষ কি ভাবছে। স্বাস্থ্য খাতে শুধু ডাক্তারদের বসালেই স্বাস্থ্য খাতের উন্নতি হবে, নট লাইক দ্যাট। এটা সমষ্টিগতভাবে সরকারে যারা আছে, বিশেষ করে প্রধানমন্ত্রী যিনি আছেন, তাকে উদ্যোগ নিতে হবে। তার নির্দেশনা দরকার যে এই মন্ত্রণালয়টা এইভাবে জনসেবায় নিজেদের জড়িত করুক। কিন্তু দেখা যাচ্ছে এরা লুটপাটেই ব্যস্ত, উন্নতি তেমন হয় না। অতীতেও হয়নি, এখনও হয়। সচিব নেতারা যেই ক্ষোভ প্রকাশ করেছেন সেটার জন্য আমি বলবো যে আপনি যাকেই ওখানে বসানো হোক না কেন, মেইন কথা হচ্ছে আমাদের দেশের মানুষের মেন্টালিটি আর কি, দুর্নীতির যে আর কি ইয়াটা আছে, এটা চেঞ্জ করতে হবে। এছাড়া আপনি যাকেই বসান, এই চেয়ারে বসার পরে মাইন্ড চেঞ্জ হয়ে যায়। বাগেরহাটে দ্রুততম সময়ে বিচার পেল ধর্ষণের শিকার এক শিশুর পরিবার। বিচার শুরুর 7 কর্মদিবসের মধ্যেই ধর্ষণ মামলায় আব্দুল মান্নান সর্দার নামে একজনকে যাবজ্জীবন সাজা দিয়েছেন বাগেরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 2 এর বিচারক মোহাম্মদ নুরে আলম। আসামিকে 20,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 1 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এই ধর্ষণ মামলাটির বিচার কাজ মাত্র 7 কার্যদিবসে শেষ হয়েছে। মামলার বিবরণী থেকে জানা যায়, গত 3 অক্টোবর মোংলার চাঁদপাই ইউনিয়নের মাকড়ঢোন আশ্রয়ণ প্রকল্পে 7 বছর বয়সী এক শিশুকে চকলেট ও বিস্কুটের লোভ দেখিয়ে নিজের ঘরে নিয়ে ধর্ষণ করে প্রতিবেশী 53 বছর বয়সী আব্দুল মান্নান সর্দার। ওই রাতে শিশুটির মাম্মা মামলা করলে মান্নানকে গ্রেফতার করে পুলিশ। আদালত 12 অক্টোবর অভিযোগ গঠন করে। গত রবিবার দুপক্ষে যুক্তিতর্কের শুনানি শেষে রায়ের দিন ধার্য করেন বিচারক। শিশু ধর্ষণের মতো স্পর্শকাতর ফৌজদারি মামলায় এত কম সময়ে রায় দেওয়ার নজির এটিই প্রথম। বিজ্ঞ আদালত 11 তারিখে 11/10 সিএসটা গ্রহণ করেছেন, ওই পুলিশ অভিযোগপত্রটা গ্রহণ করে এই মামলায় চার্জ গঠন করেছেন 12/10/2020-এ। 12/10/20-এর পরের দিনই সাক্ষী একদম সব এনশিওর করা হয়েছে, সমস্ত ধারাবাহিকতা নিয়মকানুন মেনেই তিনি স্বল্প সময়ের মধ্যে এই অভিযোগপত্রটা দাখিল করেছেন। এটা বাংলাদেশের জন্য জাতীয়ভাবে একটা মাইল ফলক।
কুমিল্লায় 4 বছরের শিশু ধর্ষণের শাস্তি 1 লাখ টাকা ও জুতার মালা। এমন সালিসি সমঝোতা ও বিচারহীনতায় আশঙ্কাজনকভাবে বেড়েছে ধর্ষণের ঘটনা। কুমিল্লা জেলায় চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে 3 শতাধিক। খুন হয়েছে 89 জন। কুমিল্লা থেকে রফিকুল ইসলাম চৌধুরী খোকনের পাঠানো তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। চিপস্কিনে প্রলোভন দেখিয়ে 4 বছরের শিশুকে ধর্ষণ করে কুমিল্লার তিতাসের ভিটিকান্দি ইউনিয়নের কালীপুর গ্রামের ছাদির মিয়ার ছেলে কাউসার। 8 এপ্রিল থানায় মামলা করেন শিশুটির দাদা। মামলার বিষয়ে জানতে চাইলে মুঠোফোনে ওসি জানান, করোনার কারণে বিষয়টির নজর দিতে পারছেন না তারা। না, ওইদিকে আমরা মাথা দিতে পারি, আমরা এখন করোনা নিয়ে ব্যস্ত, তো মামলা হয়েছে, আসামি পলাতক আছে, চেষ্টা করা হচ্ছে। ঠিক আছে। আচ্ছা, করোনার কারণে এখন আর এদিকে আপনার সময় দিতে পারছেন না? আমাদের এদিকে এখন সময় দেওয়ার সুযোগ পাচ্ছি না। ও আচ্ছা, মামলাটা কয় তারিখ হয়েছিল তা তো আমার মনে নেই এই মুহূর্তে। পরে জানা যায়, ঘটনার 2-3 মাস পর ধর্ষক কাউসারকে 1 লাখ টাকা জরিমানা ও জুতার মালা পরিয়ে আপোষ সফা করে দিয়েছেন স্থানীয় চেয়ারম্যান ও মাতব্বররা। 50টা জুতা জিতটা জুতার মালা বানায় তারা গলাপ দিছে, গলাপ দিয়া দূরাইছে। খোদ পুলিশের দেয়া তথ্য থেকে জানা যায়, এবছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে 3 শতাধিক। খুন হয়েছে 89 জন। গত কয়েক মাসে কুমিল্লা মেডিকেলের ধর্ষণের ডাক্তারি পরীক্ষা করাতে এসেছেন 257 জন। তবে সিলেটের পর নোয়াখালীর বেগমগঞ্জের ঘটনায় ফুঁসে ওঠে সারা দেশ। আন্দোলন ও দাবির মুখে ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের অধ্যাদেশ জারি করেছে সরকার। সর্বোচ্চ শাস্তি যখন মৃত্যুদণ্ড নিশ্চিত করা হয়েছে, তখন আমার বিশ্বাস যে এইটার একটি ইতিবাচক প্রভাব সমাজে পড়বে। খুব অল্প সময়ের মধ্যে বিচার যদি শেষ করা যায়, তাহলেই বোধহয় আমরা আলোর মুখ দেখব। গত 2 মাসে জেলায় ধর্ষণের সংখ্যা বেড়েছে, স্বীকার করেছে পুলিশ প্রশাসন। ইন্টারনেট খুব সস্তায় কিনতে পাওয়া যায়, অনেক দেশে কিন্তু ইন্টারনেট খুবই এক্সপেন্সিভ, সুতরাং ওই টাকা দিয়ে কিনে কিন্তু নিজেরা এই চর্চাটা করতে পারে না। এটা একটা দিক। ইন্ডিয়ান মুভি, এটাও একটা বিষয়। তো এই সমস্ত কারণে ইনফ্লুয়েন্স হচ্ছে। এবং তুনাজিনা তনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। শারদীয় দুর্গোৎসব। দুর্গাপূজায় নিশ্চয়ই ভাবছেন উৎসবের পোশাক নিয়ে, কিন্তু নিম্ন আয়ের মানুষদের জন্য এই করোনাকালে সেই ভাবনা বহু দূরের। তাদের জন্য এটিএন নিউজ আর বিদ্যানন্দ মাত্র 10 টাকায় দিচ্ছে উৎসবের পোশাক। শনিবার চালু হওয়া এই উদ্যোগের দ্বিতীয় দিনেও কারওয়ান বাজারে উৎসবের ছড়াছড়ি। উৎসবকে সবার জন্য সমান রঙিন করার সেই উদ্যোগ নিয়ে সাদাত হাবিবি সেতু রিপোর্ট। ঢাকার মিরপুর 1-এ বাসা পান্না বিশ্বাসের। এতটা পথ পাড়ি দিয়ে এখানে আসা নিজের টাকায় কাপড় কিনবার জন্য, কারণ শহরের কারওয়ান বাজারে এবার উৎসবের রঙে নিজেকে সাজাতে 10 টাকাই যথেষ্ট। আমি 10টার সময় এসে কাপড়টা বুঝে পাইছি, এতে আমি খুব সন্তুষ্ট হয়েছি। করোনা কোটি প্রাণে ছড়িয়েছে আতঙ্ক, তাতে নানা রকম বিধিনিষেধ কেড়ে নিয়েছে বাঙালির উৎসবে মাতোয়ারা হবার ছবিগুলো। তবে এই দহনকালে খানিকটা দক্ষিণা বাতাস যেন শিশুদের এমন অনাবিল হাসি। মিডিয়াপাড়া শারদীয় দুর্গোৎসব বলে কথা। যারা মিডিয়ায় পরিচিত মুখ, তারা এসে গা ভাসিয়েছেন এমন উৎসবের রঙে। যে একজন মানুষ যার সামর্থ্য কম, কিন্তু সেও কিন্তু 10 টাকায় কেনার মর্যাদাটা পাচ্ছে, এটা আমি অনুভব করি। কেন জানেন? আমি এক সময় একটা পত্রিকা বের করেছিলাম 2 টাকা করে, যাতে সাধারণ মানুষ যারা 10 টাকা 8 টাকার পত্রিকাটা কিনতে পারে না, সেও নিজে পত্রিকা কিনে পড়ার যে গৌরব, এই গৌরবটা, এটা খুব ইন্টারেস্টিং। এখানে নেই কোনো জড়তা, সংকীর্ণতার বেড়াজাল কিংবা ধর্মের বাজবিচার, নেই নিছক দান অনুদানের প্রেক্ষিত। নিম্নআয়ের এই মানুষগুলো এখানে উৎসবের পোশাক কিনেছেন নিজের 10 টাকায়। হ্যাঁ, পূজা তো আসবো, পূজায় না আসলে হইব, আমাদের পূজা আমাদের আসতে হইব না। এটা ওই যে পরশুদিনকে মাইকিং করছিল মোটা করে চশমা চোখে, সে বলছে যে 10 টাকার জন্য টিকিট দিলে কাপড় দেওয়া হবে। এটা পূজা উপলক্ষে। এই যে এটিএন নিউজের সামনে আমরা দান করি বা ভিক্ষা দেই, যেটা অনেক সময় হচ্ছে সেখানে গ্রহীতার পছন্দ করার মতো কোনো অপশনটা থাকে না,
কিন্তু একটা মানুষ সে দরিদ্র, কিন্তু তার তো একটা মন আছে, তার একটা কিনে তার পছন্দ অনুযায়ী ড্রেসটা পরার এবং সাইজে হচ্ছে কিনা এটা কিন্তু একটা রাইট আছে। এই কারণে হচ্ছে গ্রহিতার স্বাধীনতার জন্যই হচ্ছে আমাদের এই 10 টাকার পূজা বাজারটা। যারা ভাবছেন রবিবারের পরে কি আর এমন সুযোগ থাকবে, তাদের জন্য বলছি দুর্গোৎসব পর্যন্ত থাকবে 10 টাকায় পুজোর কাপড় কেনার এই উৎসব। সাদাত হাবিবি সেতু, এটিএন নিউজ, ঢাকা। করোনাকালেও সন্তানদের দুর্গতি দূর করতে মর্তে আসছেন দুর্গতি নাশিনী দুর্গা। মণ্ডপে মণ্ডপে দেবীর প্রতিমায় নিজেদের ভক্তি ভালোবাসা ঢেলে সাজাচ্ছেন প্রতিমা শিল্পীরা। মহামারীর প্রভাবে কমেছে প্রতিমার সংখ্যা ও আকার, কিন্তু শিল্পী কারিগরদের আবেগে কমতি নেই। সোহেল রানাকে নিয়ে সাজেদা সুইটির রিপোর্ট। পুরান ঢাকা শাঁখারীবাজারের এই ছোট্ট স্টুডিওতে বছরের পর বছর দেবী প্রতিমা গড়ে চলেছেন শিল্পী হরিপদ পাল। শিষ্যদের নিয়ে প্রতিদিনই প্রতিমা নানা কাজের ব্যস্ততা তার নেশা। শরীরটা আগের মতো নেই, দিনও মহামারীর, কিন্তু দুর্গা মার প্রতি আবেগ আগের মতোই। মহামারীর প্রভাব কাজ ও আয় কমিয়ে দিলেও দেবীর প্রতি ভালোবাসা একটুও কমেনি। অর্ডার তো ওইরকম পাইনি, যদিও আসছে, কিন্তু সময়ের পরিপ্রেক্ষিতে নিতে পারিনি এবং কারিগরপত্রও বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, কারোরই এগিয়ে আনতে পারিনি। পরিস্থিতি ভালো না, তো ইনকাম সোর্সটা তো সবার নাই ওইরকম। ঐতিহ্যবাহী রমনা কালী মন্দিরে এবারও প্রতিমা গড়ছেন গোপালগঞ্জের শিল্পী রতন পাল। প্রতিবারই দেবী মাকে একটু ভিন্ন সাজে সাজাতে তার ভালো লাগে। রঙে বা আকৃতিতে একটু অন্যরকম ব্যাপার রাখার চেষ্টা। লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক দেবীর সন্তানদের চেহারার লাবণ্য ও চোখের সৌন্দর্য ফুটিয়ে তুলতে রতন পালের খুবই ভালো লাগে। সারা বছর এই সময়টির অপেক্ষা রতন পাল সহ প্রতিমা শিল্পীদের। করোনা তাদের অসহায়ত্ব বাড়িয়েছে, তবু দুর্গতি নাশিনী 10 ভুজা মা তাদের কষ্ট দূর করবেন এমন বিশ্বাস মনে। আমি গতবারে 15টা প্রতিমার কাজ করেছি, এবার মাত্র 6টা প্রতিমার কাজ করছি। গতবার যে প্রতিমা আমি 1 লাখ টাকা কাজ করছি, সেই প্রতিমা 40, 45, 50 এইভাবে কাজ করতেছি। টাকা পয়সা সারা আগের মতো দিতে পারে না, সেই জন্য আর কি প্রতিমাও ছোট করতেছে, অর্ধেকে নেমে গেছে। চেষ্টা করছি যে না, প্রতিষ্ঠানগুলো আমার মন্দিরগুলো টিকে থাকুক। 22 থেকে 26 অক্টোবর শারদীয় দুর্গাপূজার মূল আয়োজন। সরকারের নির্দেশিত করোনা সতর্কতার নিয়ম মেনে সকল প্রস্তুতি রাখার চেষ্টা করছেন আয়োজকরা। মন্দিরে মাস্ক ছাড়া কাউকে প্রবেশ করতে দেব না। আমরা মাস্কটা মন্দির থেকে ফ্রি বিতরণ করব। সাংস্কৃতিক অনুষ্ঠান এগুলো আসলে আমরা একটু সীমিত আকারে করার চেষ্টা করেছি। হয়তো 2-1টা প্রার্থনা সঙ্গীত থাকতে পারে, বাট এর চেয়ে বেশি কিছু হবে না। করোনা সহ বিশ্বের সকল অকল্যাণ থেকে ভক্তদের নিরাপদ করে যাবেন দেবী দুর্গা, এমন প্রত্যাশায় অধীর অপেক্ষায় সবাই। মা আসবে, আদ্যাশক্তি মহামায়া আমাদের কল্যাণার্থে আসবে এবং মায়ের কাছে প্রার্থনা যে এই বিশ্বে যে মহামারী থেকে মা আমাদের রক্ষা করুক এবং আমাদের মুক্তি দেবে। সাজেদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা। স্বাস্থ্যবিধি মেনে শারদীয় দুর্গাপূজার আয়োজন চলছে সারা দেশে। প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। দুর্গা মায়ের আগমনে পৃথিবীর মানুষ অমঙ্গল থেকে রক্ষা পাবেন, এমনটাই প্রার্থনা ভক্তদের। প্রতিনিধিদের পাঠানো তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। মৌলভীবাজারের শ্রীমঙ্গলের মঙ্গলচণ্ডী মন্দিরে গত 9 বছর ধরে আগাম দুর্গাপূজা উদযাপন হচ্ছে। 9 দিনব্যাপী দুর্গাপূজায় দেবীর 9 রূপের পূজা করা হয়। ঢাকের তালে তালে মোহিত হচ্ছে পূজা মণ্ডপ। নিজের ও দেশের মঙ্গল কামনায় দেবীর চরণে অঞ্জলি দিয়েছেন ভক্তরা। বাসার সবাইকে নিয়ে অঞ্জলি দিলাম, অনেক সুন্দর সবাই। তো এখানে বিশেষত এটাই যে মা দুর্গার যে 9টি রূপ, সে 9টি রূপের পূজা এখানে হয়। যশোরের শার্শা উপজেলায় 26টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা হবে। পুরোপুরি স্বাস্থ্যবিধি মেনে উদযাপন হবে এবারের উৎসব। প্রশাসনের পক্ষ থেকে মণ্ডপগুলোতে থাকবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সাদা পোশাকের পুলিশের পাশাপাশি আমাদের ইউনিফর্ম পুলিশ, আনসার সদস্য সহ আমরা সার্বিক নিরাপত্তা বিষয়টি নিশ্চিত করব। করোনার কারণে দুর্গোৎসব সীমিত করা হয়েছে জামালপুরেও। 60টি উপজেলার 186টি মণ্ডপে চলছে শেষ মুহূর্তের কাজ। শারদীয় উৎসবের মাধ্যমে যাতে করোনা না ছড়ায় সেদিকে খেয়াল রাখছেন সংশ্লিষ্টরা। সরকারি নিয়ম পালন করেই আমরা পূজা উদযাপন করার সিদ্ধান্ত নিয়েছি। করোনা পরিস্থিতির কারণে আমরা যে কাজগুলা 2-3 মাস আগে থেকে শুরু করি, সেই কাজগুলো আমরা এই 1-1.5 মাস যাবত করতে হইতাছে। কিশোরগঞ্জে মণ্ডপগুলোতে রং তুলির আঁচড়ে ফুটে উঠছে দেবী দুর্গার অবয়ব। তবে প্রতি বছর দুর্গাপূজায় যে জাঁকজমক থাকে, এবার তা অনুপস্থিত।
নিরাপত্তা আর স্বাস্থ্যবিধিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উৎসবের প্রস্তুতি চলছে সবখানে। দর্শনার্থীদের অনুরোধ করব মাস্ক বাধ্যতামূলক মাস্ক ব্যবহার করে যেন শারদীয় দুর্গা উৎসব দর্শন করতে আসে। ফেনীতেও পূজা মণ্ডপে কমিয়ে আনা হয়েছে দৃষ্টিনন্দন সাজসজ্জা। মন্দিরের ভেতর মাস্ক বিতরণ সহ শারীরিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হবে। যে প্রতিমাটা 70,000-80,000 টাকা আমরা পাইতাম, করোনার কারণে ওইটা এবছর নাই। এবছর 80,000 টাকার পথে 20,000-22,000 টাকা নিতে হইতেছে। জিনিয়া ইসলাম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। সময় হলো 22টি বিরতি নেয়ার। বিরতির পর যা থাকছে বসলো 33তম স্প্যান, পদ্মা সেতুর প্রায় 5 কিলোমিটার দৃশ্যমান। দুর্গাপূজাকে কেন্দ্র করে সক্রিয় হয়ে উঠেছে জাল টাকার ব্যবসায়ীরা। পূজা মণ্ডপ সহ পাবলিক প্লেসে মাস্ক পরা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর। বাড়তে পারে স্বাস্থ্যের সন্দেহভাজন দুর্নীতিবাজদের তালিকা। বাগেরহাটে দ্রুততম সময়ে ধর্ষকের যাবজ্জীবন। করোনা কমিয়েছে প্রতিমার সংখ্যা, কমাতে পারেনি দেবী প্রেম। আবার আমন্ত্রণ জানাচ্ছি 3টা নিউজ আওয়ারে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। যাচ্ছে অন্যান্য খবরে। 33তম স্প্যান বসানোর মধ্য দিয়ে দৃশ্যমান হলো পদ্মা সেতু 4,950 মিটার। 32তম স্প্যান বসানোর 8 দিনের মাথায় বসলো এটি। আজ বেলা 12টার দিকে মাওয়া প্রান্তে 3 ও 4 নম্বর পিলারের উপর বসানো হয় 1C নামের স্প্যানটি। এর আগে সকাল 8:30টার দিকে মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে তিয়ানি ভাসমান ক্রেনের সাহায্যে 150 মিটার দৈর্ঘ্যের 3,140 টন ওজনের স্প্যানটিকে নিয়ে যাওয়া হয় নির্ধারিত পিলারের কাছে। করোনা ভাইরাস ও বন্যা পরিস্থিতির কারণে দীর্ঘদিন স্প্যান বসানোর কার্যক্রমে ধীরগতি থাকলেও পদ্মা নদীতে পানির গভীরতা অনুকূলে আসায় প্রকৌশলীরা স্প্যান বসানোর কাজে গতি আনার পরিকল্পনা করেছেন। পদ্মা সেতুতে আরও 8টি স্প্যান বসানো বাকি আছে। 6.15 কিলোমিটার দীর্ঘ এ বহুমুখী সেতুর মূল আকৃতি হবে দোতলা। কংক্রিট ও স্টিল দিয়ে নির্মিত হচ্ছে এই সেতুর কাঠামো। পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানিকে বন্ধ নয় পুনর্গঠন করে পাওনা টাকা ফেরত পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন ক্ষুদ্র আমানতকারীরা। মাহফুজা মুসলাহির রিপোর্ট। সরল বিশ্বাসে কষ্টার্জিত টাকা পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানিতে জমা রেখেছিলেন 6,000 আমানতকারী। তবে এর কর্মকাণ্ড তদারকির দায়িত্ব বাংলাদেশ ব্যাংকের হলেও এই প্রতিষ্ঠানের ব্যাপারে বাংলাদেশ ব্যাংক ছিল নীরব। এমনটাই অভিযোগ আমানতকারীদের। ডিপোজিটরদের টাকা ফেরত দেওয়া ছাড়া পিপল লিজিং হঠাৎ করে বন্ধ হয়ে যায়, সেটা দেখার জন্য বাংলাদেশ ব্যাংক কোথায় ছিল? সোমবার সকালে পাওনা টাকা আদায়ে নানা স্লোগানে মানববন্ধনে অংশ নেন ভুক্তভোগীরা। জানান এটি বন্ধ হয়ে যাওয়ায় গত 1.5 বছর ধরে তাদের অর্থ ফেরত পাচ্ছেন না আমানতকারীরা। ফলে করোনা মহামারীর এই সময়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে তাদের। আমরা সারা দিন কষ্ট করে লোকাল বাসে চড়ে কষ্ট করে কিছু টাকা জমাইছি। সেই জমানো টাকাটা এখানে রেখেছিলাম যে আমাদের স্বপ্ন পূরণ করব। এখন আমরা আমাদের চিকিৎসার টাকা পাচ্ছি না, বাচ্চাকে স্কুলে ভর্তি করাতে পারতেছি না। আমানত রেখে কি অন্যায় করেছিলাম? আজকে এই শত শত আমানতকারী, 6,000 আমানতকারী, তাদের লক্ষ পরিবার আজকে অসহায়, আজকে খাওয়া নাই, চিকিৎসা নাই। পাওনা ফেরত পেতে নিজের মরণোত্তর গার্ড অব অনার না নেয়ার কথা জানিয়ে ক্ষোভ প্রকাশ করেন আমানতকারী এই মুক্তিযোদ্ধা। মাননীয় প্রধানমন্ত্রী, আমাকে গার্ড অব অনার আপনার সরকার যেন না দেয়, আমার অর্থটা যেন আমাকে ফেরত দেয়। পাওনা টাকা ফেরত পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় আমানতকারীদের কাউন্সিল। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার দৃষ্টি আকর্ষণ করছি, যদি আমরা আগামী 1 মাসের মধ্যে
এইটার পুনর্গঠন এবং টাকা ফেরত না পাই, তাইলে 8টি বিভাগে এবং পর্যায়ক্রমে 64 জেলায় আমরা আমাদের কর্মসূচি আন্দোলন আমরা চালিয়ে যাব। মাহফুজা মুসলেহি, এটিএন নিউজ, ঢাকা। দুর্গাপূজা উৎসবকে কেন্দ্র করে রাজধানীতে সক্রিয় হয়ে উঠেছে জাল টাকার ব্যবসায়ীরা। রাজধানীর মোহাম্মদপুরের একটি ভবনে অভিযান চালিয়ে 50 লাখ জাল টাকা ও 5 কোটি টাকা সমমূল্যে জাল টাকা তৈরির সরঞ্জাম জব্দ করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রাজধানীর মোহাম্মদপুরে নূরজাহান রোডের এই ভবনের একটি ফ্ল্যাটে এক পরিবারের বসবাস, কিন্তু তারা কেউ কারো আত্মীয় স্বজন নন। জাল নোট চক্রের অন্যতম হোতা হুমায়ুনের এই বাসাই যেন জাল টাকা তৈরির কারখানা। শাহনাজ ও সুমি মাসিক 10 থেকে 15,000 টাকা বেতনের বিনিময়ে নোট তৈরির বিশেষ কাগজ তৈরি করেন। এই চক্রের অর্থের যোগানদাতা হুমায়ুন গত 8 বছর ধরে জাল নোটের ব্যবসায় জড়িত। একাধিকবার কারাগারে গেলেও সিন্ডিকেটের মাধ্যমে জামিনে বের হয়ে আবারও শুরু করেন জাল নোটের ব্যবসা। প্রথমে স্যার আমরা ওই কাগজের সলিড মারি, সাদা গাম মারি, আবার বঙ্গবন্ধুর ছবি মারি, ছবি মারার পরে ফিতে লাগাই স্যার, এবার পেস্টিং করে তারপর তার প্রিন্টিং আসে। এই টাকাগুলোর যে জাল টাকাগুলো গ্রাহক কারা, কিভাবে আপনারা দেন? গ্রাহক স্যার আমরা বিভিন্ন জায়গায় স্যার এদের প্রোগ্রাম করি, যেমন তাজমহল রোড, নূরজাহান রোড, জাপান গার্ডেন সিটি স্যার। প্রথমে সাদা কাগজের মধ্যে বিশেষ প্রক্রিয়ায় সিকিউরিটি সিল এবং নিরাপত্তা সূচক জিনিসগুলো সংযোজনের পর সাধারণ প্রিন্টারের মাধ্যমেই নোট ছাপানো হয়। প্রতি 100 পিস 1000 টাকার নোট অর্থাৎ 1 লাখ টাকা তৈরি করতে তাদের খরচ পড়ে 6 থেকে 7,000 টাকা। সেই টাকাই আবার 10 থেকে 12,000 টাকায় বাজারে বিক্রি করা হয় সিন্ডিকেটের মাধ্যমে। বঙ্গবন্ধুর জলছাপ থেকে শুরু করে টাকার রং সবকিছুই ব্যবহার করা হয় খুব নিখুঁতভাবে। সাদা চোখে সাধারণ মানুষের পক্ষে বোঝাই অসম্ভব যে এসব জাল টাকা। পূজা উপলক্ষে ব্যাপক কাটা সমগ্র দেশে হয়, এই জন্য সমগ্র বাংলাদেশ থেকে চট্টগ্রাম, মুন্সিগঞ্জ, ফরিদপুর, শরীয়তপুর, বাগেরহাট, রংপুর, দিনাজপুর বিভিন্ন জায়গা থেকেই পাইকাররা তার কাছ থেকে জাল টাকা কিনে নিয়ে আসতে যাচ্ছে। এই জন্য সে বিপুল পরিমাণে জাল টাকা তৈরি করে মজুত করে রাখতে যাচ্ছিল। তো আমরা তাকে সেই গোপন সংবাদের ভিত্তিতে 2 জন মহিলা এবং 2 জন পুরুষকে ধরেছি, যারা ইতিপূর্বে একাধিকবার জাল টাকা তৈরির অপরাধে ধরা পড়েছে। প্রায় 49,01,000 এবং 500 টাকার জাল টাকা তৈরিকৃত জাল টাকা উদ্ধার করেছি এবং প্রায় 4-5 কোটি জাল টাকা তৈরি করা যাবে সেরকম সরঞ্জাম আমরা এখান থেকে জব্দ করেছি। গোয়েন্দা পুলিশ জানায়, জাল নোট চক্রের সিন্ডিকেটের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ। পূজা কিংবা যে কোনো উৎসবে লেনদেনের ক্ষেত্রেও সাধারণ মানুষকে সচেতন থাকার পরামর্শ দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। আহমেদ রাব্বি তানিম, এটিএন নিউজ, ঢাকা। মেটার প্রেজেন্স কৃষি সংবাদ, সুজলা সুফলা। পাবনায় মুড়ি কাটা পেঁয়াজ রোপণ শুরু করেছেন চাষিরা। দেরিতে রোপণ কন্দের উচ্চ মূল্য চাষিদের দুশ্চিন্তা বাড়ালেও আবহাওয়া অনুকূলে থাকলে লোকসান হবে না, আশা কৃষি বিভাগের। মিলন মাহমুদের ক্যামেরায় পাবনা থেকে রিজভি জয়ের রিপোর্ট। বর্ষার পানি নেমে গেলে পাবনার বেড়া, ঈশ্বরদী, সুজানগর ও সদরের চরাঞ্চলের জমিতে চাষ হয় আগাম জাতের মুড়ি কাটা পেঁয়াজ। কন্দ থেকে উৎপাদিত এ পেঁয়াজ রোপণ হয় মধ্য সেপ্টেম্বর থেকে, উত্তোলন হয় শীতের শুরুতেই। তবে এবছর দীর্ঘস্থায়ী বন্যা ও টানা বৃষ্টিতে পিছিয়ে গেছে আবাদ। মৌসুম ধরতে কাক ডাকা ভোর থেকে মাঠে মাঠে পেঁয়াজ রোপণে চাষিদের এমনই ব্যস্ততা। গত বছর মুড়ি কাটা পেঁয়াজে ভালো লাভ হয়েছে, এবছরও বাজারে পেঁয়াজের দাম চড়া, তাই চাষিদের আগ্রহে বাড়ছে এ জাতের পেঁয়াজ চাষের পরিধি। তবে বাজারে পেঁয়াজের অগ্নিমূল্যের প্রভাবে কন্দের দামও বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন চাষিরা। বেসনের দাম বেশি, 35-36 টাকা মন বেসন। এখন ধরেন তবু আমরা লাগাচ্ছি। অন্যান্য বছরের তুলনায় এবার পেঁয়াজের আবাদ বেশি, তারপরে আবার এই 3 দিনে আবার একটু বেসনের দামও বেশি হয়ে গেল। এই পরিস্থিতির পরে ধরেন আপাতত এখন কিভাবে এখন এই মাঠের আবাদ করব। কন্দের পাশাপাশি শ্রমিক ও জমির চুক্তিমূল্য বৃদ্ধিতে বেড়েছে উৎপাদন খরচ। বিরূপ আবহাওয়ায় রয়েছে ফলন বিপর্যয়ের শঙ্কা। এরপরও করোনার ক্ষতি পোষাতে পেঁয়াজেই স্বপ্ন বুনছেন চাষিরা। এবার বিঘেতে খরচ আছে মোটামুটি 70 থেকে 80 টাকা, 80,000 টাকা খরচ হয়ে যাচ্ছে বিঘেতে। কার্তিক মাস যাচ্ছে তখন
পৌষ মাসের আগেই উঠবে আর কি বীজটা। যদি গেলে 1000-1200-1500 টাকার ভিতরে বেচতে পারে তাহলে আমরা লাভবান হতে পারবো। আর যদি গেলে 800-800 টাকা বেচা হয় তাহলে আমরা লোকসান হয়ে যাবে। বাজার মূল্য ভালো, তাই উৎপাদন খরচ বাড়লেও লোকসান হবে না, জানালেন এই কর্মকর্তা। দামের ব্যাপারে আসলে বলা কঠিন, সামনে যদি উৎপাদন কোনো মানে ফল করে বা উৎপাদন কম হয় তাহলে দাম অটোমেটিক বেড়ে যায় আর কি। তো আমরা আশা করছি যদি আবহাওয়া ভালো থাকে তাহলে কৃষকরা আগামীতে ভালো দাম পাবে, যদিও বীজের দাম কিছু বেশি হয়, তারপর উৎপাদন বেশি হলে ওটা পোষা যাবে আর কি। চলতি বছর জেলায় 9400 হেক্টর জমিতে মুড়ি কাটা পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। রিজভি জয়, এটিএন নিউজ, পাবনা। আবারও সময় হলো বিরতি নেওয়ার, ফিরছে একটু পর, সঙ্গেই থাকুন। আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি 3টা নিউজ আওয়ারে। জানাবো সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ, প্রখ্যাত হাইপার মার্কেট ও সুপারমার্কেট চেইন সান আর্টের নিয়ন্ত্রণ নিল চীনা টেক জায়ান্ট আলিবাবা। অফলাইন ব্যবসাকে চাঙ্গা করতে ও ফুলে ফেপে ওঠা চীনের পাইকারি বাজারে নিজেদের অবস্থানকে মজবুত করতে এই সিদ্ধান্ত নিয়েছে এই টেক টাইটান। জানা গেছে, হংকংয়ের শেয়ার বাজারে সান আর্টের শেয়ার 21% থেকে 72% নিতে $28 বিলিয়ন দেবে আলিবাবা। চীনের সান আর্টে 481টি হাইপার মার্কেট ও 3টি মাঝারি আকৃতির সুপারমার্কেট আছে। সান আর্ট বর্তমানে নিয়ন্ত্রণ করছে ফ্রান্সের অন্যতম সেরা ধনী মরিচ পরিবার। জানাবো দেশের বাইরের খবর। মৃত্যু কান্নায় তো আর জীবন থেমে থাকে না, বেঁচে থাকার জন্য চাই সজীবতা। ব্রাজিলের রিও ডি জেনেরিওতে মহামারী পরিস্থিতির মধ্যেও হয়ে গেল লাইভ কনসার্ট। স্বাস্থ্যবিধি মেনে জীবনের ছন্দে ফিরতে গিয়েছিলেন কয়েকশো মিউজিক লাভার। আরও জানাচ্ছেন শাওন মাহফুজ। গানের তালে তাদের এই নাচ বলে দেয় ছন্দে ফিরতে চায় জীবন, পেতে চায় স্বাভাবিক গতি। করোনা মহামারীতে ঘরবন্দি থাকতে থাকতে ক্লান্ত সবাই, মানসিক অবসাদ থেকে মুক্তির উপায় যেন বন্ধুর কাছে। জমে থাকা গল্প পাখা মেলে মিউজিকের সাথে সাথে। ব্রাজিলের রিও ডি জেনেরোতে এই লাইভ কনসার্টের আয়োজন করা হয়েছিল। পুরো মাঠ জুড়ে দেখা মেলে ছোট ছোট বক্সের, প্রত্যেকটিতে 6 জন করে দর্শনার্থী। কিছুক্ষণের জন্য করোনাকে ভুলে গানে গানে মেতে উঠেছিলেন তারা। খুব ভালো লাগছে আমার, আসলে খোলা আকাশের নিচে বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার মজাই অন্যরকম। এটা আসলে পার্টি বললে ভুল হবে, মানসিক অবসাদ কাটানোর চেষ্টা বলা যায়। রঙিন আলোর ঝলমলে পরিবেশে ছিল না বাড়াবাড়ি, তাই তো অনুমতি পেতে অসুবিধা হয়নি। স্বাস্থ্যবিধি মেনে মনের খোরাক মিটিয়েছেন সবাই। শাওন মাহফুজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। শেষ করব 3টা নিউজ আওয়ার, তবে তার আগে এক নজরে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। পূজা মণ্ডপ সহ পাবলিক প্লেসে মাস্ক পরা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রী। বাড়তে পারে স্বাস্থ্যের সন্দেহভাজন দুর্নীতিবাজদের তালিকা। বাগেরহাটে দ্রুততম সময়ে ধর্ষকের যাবজ্জীবন। করোনা কমিয়েছে প্রতিমার সংখ্যা, কমাতে পারেনি দেবী প্রেম। বসল 33তম স্প্যান, পদ্মা সেতুর প্রায় 5 কিলোমিটার দৃশ্যমান। দুর্গাপূজাকে কেন্দ্র করে সক্রিয় হয়ে উঠেছে জাল টাকার ব্যবসায়ীরা। আজ আইপিএল এর মাঠে নামবে চেন্নাই ও রাজস্থান।
জীবনে ছন্দে ফিরতে ব্রাজিলের লাইভ কনসার্ট। এই ছিল 3টা নিউজ আওয়ার। সঙ্গেই থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। এটিএন নিউজের ব্রেকিং নিউজ মোবাইল অ্যাপে টাইপ করুন START স্টার্ট স্পেস N এবং পাঠিয়ে দিন 5N5N এই নম্বরে। ধন্যবাদ সবাই।